আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইউক্রেন রাশিয়া যুদ্ধ, একযোগে 1.5 লাখ সেনার সমন্বয়ে হামলা, তীব্র লড়াইয়ের মধ্যে উত্তেজনা চরমে। এরপর জানিয়ে দিব গণহারে পদত্যাগের ঘোষণা ইসরায়েলি সেনাদের। তারপর জানিয়ে দিব পশ্চিম তীরে 7 শতাধিক অবৈধ বসতি স্থাপনের অনুমোদন দিল ইসরায়েল। আরও জানিয়ে দিব চীন রাশিয়ার যৌথ যুদ্ধবিমান টহলে জাপান, ন্যাটোর গভীর উদ্বেগ। এবং সর্বশেষ শিরোনাম, সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য, ইসরায়েলি মন্ত্রী। ইউক্রেন রাশিয়া যুদ্ধ, একযোগে 1.5 লাখ সেনা সমন্বয়ে হামলা, তীব্র লড়াইয়ের মধ্যে উত্তেজনা চরমে। ইউক্রেনীয় বাহিনী জানিয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পূর্বাঞ্চলীয় শহর পোক্রোভস্কে রাশিয়া এক ব্যতিক্রমী বড় মাত্রার যান্ত্রিক হামলা চালিয়েছে। শহরটি দখলে নিতে রাশিয়া প্রায় 1,56,000 সেনা জড়ো করেছে বলে দাবি করেছে কিয়েভ। বুধবারের হামলা সম্পর্কে ইউক্রেনের 7 নম্বর র্যাপিড রেসপন্স কর্প এক বিবৃতিতে জানায়, রাশিয়ান সেনারা সাজোয়া যান, গাড়ি ও মোটরসাইকেলের একটি দীর্ঘ কনভয় নিয়ে দক্ষিণ দিক থেকে শহরের উত্তর অংশে প্রবেশের চেষ্টা করে। একজন সামরিক সূত্র রয়টার্সকে জানিয়েছেন, প্রায় 30টি যান একই সঙ্গে ব্যবহার করা হয়, যা শহরের ভেতরে এ পর্যন্ত রাশিয়ার সবচেয়ে বড় কনভয় হামলা। এর আগে 1 বা 2টি যান দিয়ে অগ্রসর হতো রাশিয়ার ইউনিটগুলো। রাশিয়া দাবি করেছে যে তারা পোক্রোভস্ক পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে, তবে ইউক্রেন বলছে শহরের উত্তর অংশ এখনও তাদের নিয়ন্ত্রণে এবং সেখানে ভয়াবহ নগর যুদ্ধ চলছে। গত কয়েক মাস ধরে ছোট ছোট পদাতিক দল নিয়ে রাশিয়া শহরে ঢোকার চেষ্টা চালিয়ে আসছে। পূর্ব ইউক্রেনের শিল্পাঞ্চল দোনবাস দখলের অভিযানে পোক্রোভস্কে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু হিসেবে দেখছে মস্কো। ধ্বংসস্তূপে পরিণত হওয়া শহরটি যুদ্ধের আগেই ছিল একটি বড় লজিস্টিক্স কেন্দ্র। ইউক্রেনীয় বাহিনী প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে বরফ ও কাদাময় ভূমিতে রাশিয়ার ভারী যানবাহন, ড্রোন হামলা এবং বিস্ফোরণের দৃশ্য। খারাপ আবহাওয়া কাজে লাগাতে চাইলেও শেষ পর্যন্ত রুশ বাহিনীকে পিছু হটাতে সক্ষম হয়েছে বলে জানায় ইউনিটটি। পোক্রোভস্ক দখল করতে পারলে প্রায় 2 বছরে ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে বড় সাফল্য হবে। শহরের প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়ায় কিয়েভের ওপর চাপ আরও বাড়ছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র সমর্থিত যে শান্তি প্রস্তাবের শর্তাবলী নিয়ে ইউক্রেন আলোচনা করছে সেটি মস্কোর পক্ষেই ঝুঁকে আছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কি বলেন, শহরের চারপাশে রাশিয়ার বিশাল সেনা সমাবেশ পরিস্থিতিকে অত্যন্ত জটিল করে তুলেছে। তিনি জানান, বৃষ্টি ও কুয়াশার আড়ালে রাশিয়া তাদের সামরিক প্রস্তুতি জোরদার করছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ারের বিশ্লেষক জর্জ ব্যারোস লিখেছেন, পোক্রোভস্ক দখলকে রাশিয়া অবশ্যম্ভাবী সাফল্য হিসেবে তুলে ধরতে চাইছে। তার মতে এই অবশ্যম্ভাবিতার বার্তা ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনাকারী দলের মধ্যেও, যারা ইউক্রেন যুদ্ধের জন্য নতুন শান্তি প্রস্তাব তৈরি করছে। গণহারে পদত্যাগের ঘোষণা ইসরায়েলি সেনাদের। বড় বিপদের মুখে পড়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীতে শত শত কর্মকর্তা একসঙ্গে পদত্যাগের আবেদন জমা দিয়েছেন। সুপ্রিম কোর্ট কর্তৃক চিফ অফ স্টাফ ইনক্রিজেস নামে পরিচিত দীর্ঘদিনের আর্থিক সুবিধা স্থগিত ঘোষণার পর প্রায় 600 কর্মকর্তা ও এনসিও একযোগে পদত্যাগের আবেদন জমা দিয়েছেন। বৃহস্পতিবার 11 ডিসেম্বর সংবাদমাধ্যম আল মায়াদিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হায়ম জানিয়েছে, পদত্যাগে আগ্রহীদের বেশিরভাগের বয়স 42 বছরের বেশি এবং তারা মাস শেষ হওয়ার আগেই বাহিনী ছাড়তে চান, কারণ ওই সময় সুবিধা স্থগিত কার্যকর হবে এবং কোনো আইনগত সুরক্ষা থাকবে না। প্রতিবেদনে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয় ও নিরাপত্তা মন্ত্রণালয় 2023 সালের জুনে এ বিষয়ে একটি সমঝোতায় পৌঁছলেও নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে বিষয়টি আটকে যায়। কে আমিত হালেভির আপত্তির কারণে অচলাবস্থা আরও গভীর হয়। আর্থিক সুবিধা দীর্ঘদিন ধরে সেনাবাহিনীতে ধরে রাখার প্রধান উপায় হওয়ায় এর স্থগিতাদেশে অসন্তোষ চরমে পৌঁছেছে। চাপ বাড়তে থাকায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেনাবাহিনীর প্রস্তুতি ও সম্ভাব্য ক্ষতি নিরূপণে একটি বিশেষ বৈঠক ডাকবেন বলে আশা করা হচ্ছে। গাজায় চলমান যুদ্ধের কারণে কর্মী সংকটের সময় সেনাবাহিনীর নেতৃত্ব প্রথমে বিষয়টি এড়িয়ে যেতে চেষ্টা করেছিল, তবে আদালতের সময়সীমা ঘনিয়ে আসায় আইওএফ এখন দ্রুত আইন সংশোধনের জন্য মরিয়া হয়ে উঠেছে। ইসরায়েল হায়মের বিশ্লেষণে বলা হয়, সৈন্যদের আর্থিক নিরাপত্তা ভেঙে পড়ায় অনেকেই সামরিক বাহিনীতে নিজ ভবিষ্যৎ নিয়ে সন্দিহান হয়ে পড়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘস্থায়ী যুদ্ধ, ক্লান্তি ও অসন্তোষে ভুগতে থাকা আইওএফকে এখন তাদের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম গভীর প্রাতিষ্ঠানিক অস্থিরতার মুখোমুখি হতে হচ্ছে। অনেক জরুরি পদক্ষেপ, গ্রান্ট, বাসস্থান সহায়তা, পারিবারিক কর্মসূচি নিলেও পদত্যাগ ঠেকাতে ব্যর্থ হচ্ছে সেনা নেতৃত্ব। কর্মকর্তারা সতর্ক করছেন, পরিস্থিতির আরও অবনতি হলে মধ্যম ও সিনিয়র পর্যায়ের কর্মকর্তাদের ব্যাপক পদত্যাগ সেনাবাহিনীর অপারেশনাল ক্ষমতাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করবে। এদিকে সেনারক্ষা ও অর্থনৈতিক মহলে ব্রিজ পেনশন কমানো বা
পরিবর্তন নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। মধ্যম সারির কর্মকর্তাদের জন্য এই পেনশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের বেতন বেসরকারি খাতের তুলনায় অনেক কম। সুবিধা বাতিল হলে ব্যাপক পদত্যাগের ঢেউ নেমে আসবে বলে সতর্ক করে দিয়েছে আইওএফ। ইসরায়েল হায়মের প্রতিবেদনে বলা হয়, সেনা কর্মকর্তারা সুবিধা কমানোর যে কোনো উদ্যোগকে বিরোধিতা করছেন এবং বলছেন প্রতিশ্রুতি ভঙ্গ হলে সিনিয়র সার্জেন্ট, লিউটেন্যান্ট এবং অভিজ্ঞ কর্মকর্তাদের বড় অংশ বাহিনী ছেড়ে চলে যেতে পারে। পশ্চিম তীরে ৭ শতাধিক অবৈধ বসতি স্থাপনের অনুমোদন দিল ইসরায়েল। ইসরায়েলি বসতি স্থাপন বিরোধী গোষ্ঠী পিস নাওয়ের তথ্য অনুসারে পশ্চিম তীরে ৭ লাখেরও বেশি অবৈধ বসতি স্থাপনকারী বাস করে। অধিকৃত পশ্চিম তীরের মধ্যাঞ্চলে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য ৭৬৪টি নতুন বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বুধবার ১০ ডিসেম্বর স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল 7 অনুসারে সরকারের উচ্চ পরিকল্পনা পরিষদ পশ্চিম তীরের মধ্যাঞ্চলে রামাল্লাহের পশ্চিমে হাসমোনাইমে অবৈধ বসতি স্থাপনের জন্য ৪৭৮টি বাড়ি, বেইতার ইলিতে ২৩০টি বাড়ি এবং গিভাত জেইফে ৫৬টি ইউনিট নির্মাণে সম্মত হয়েছে। তবে এ নিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার ২০২২ সালের শেষের দিকে ক্ষমতা গ্রহণের পর থেকে অধিকৃত পশ্চিম তীর জুড়ে বসতি নির্মাণের পরিমাণ বেড়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বর্তমান সরকারের মেয়াদ শুরু হওয়ার পর থেকে অধিকৃত অঞ্চল জুড়ে বসতি স্থাপনকারীদের জন্য ৫১,৩৭০টি বাড়ি অনুমোদন করা হয়েছে। ইসরায়েলি বসতি স্থাপন বিরোধী গোষ্ঠী পিস নাওয়ের তথ্য অনুসারে পশ্চিম তীরে ৭ লাখেরও বেশি অবৈধ বসতি স্থাপনকারী বাস করে। পূর্ব জেরুজালেমে প্রায় ২,৫০,০০০ বসতি স্থাপনকারী বাস করে। জাতিসংঘ বরাবরই বলে এসেছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ। সংস্থাটি সতর্ক করে দিয়েছে, এটি দ্বিরাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে দুর্বল করে দেবে। গত বছরের জুলাই মাসে এক ঐতিহাসিক রায়ে আন্তর্জাতিক বিচার আদালত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলকে অবৈধ ঘোষণা করে এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের সব বসতি খালি করার আহ্বান জানায়। চীন রাশিয়ার যৌথ যুদ্ধবিমান টহলে জাপান ন্যাটোর গভীর উদ্বেগ। চীন রাশিয়ার সাম্প্রতিক যৌথ যুদ্ধবিমান টহল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ন্যাটো ও জাপান। এ বিষয়ে একমত হয়েছেন ন্যাটো প্রধান মার্ক রুটে এবং জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি। বুধবার রাতে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। টোকিও থেকে এএফপি এ খবর জানায়, তাইওয়ান ইস্যুতে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্তব্যে বেইজিং ক্ষুব্ধ হয়। এর ফলে জাপান চীনের সম্পর্কে টানাপোড়েন চলছে। এই পরিস্থিতিতেই মঙ্গলবারের ঘটনাটি ঘটে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, উভয় পক্ষ এই ঘটনাটি নিয়ে তাদের গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং একে অপরের সাথে নিবিড়ভাবে যোগাযোগ রাখতে সম্মত হয়েছে। বিবৃতিটি ন্যাটো প্রধান রুটে এবং জাপানের প্রতিরক্ষামন্ত্রী কোইজুমির মধ্যে অনুষ্ঠিত ১৫ মিনিটের এক ভিডিও কনফারেন্সের পর দেওয়া হয়েছে। কোইজুমি রুটেকে আরও জানান, সম্প্রতি চীনা যুদ্ধবিমান তাইওয়ান সংলগ্ন আকাশে জাপানি বিমানের দিকে রাডার লক করে। টোকিওর তথ্য অনুযায়ী মঙ্গলবার রাশিয়ার দুটি TU-৯৫ পারমাণবিক সক্ষম বোমারু বিমান জাপান সাগর থেকে উড়ে গিয়ে পূর্ব চীন সাগরে চীনের দুটি H-৬ বোমারু বিমানের সঙ্গে মিলিত হয়। এরপর তারা যৌথভাবে জাপান ঘিরে টহল চালায়। এ ঘটনায় জাপান জরুরি ভিত্তিতে যুদ্ধবিমান পাঠায়। এদিকে মঙ্গলবার দক্ষিণ কোরিয়া জানায়, একই দিনে রাশিয়া ও চীনের যুদ্ধবিমান তাদের আকাশ প্রতিরক্ষা অঞ্চলেও প্রবেশ করে। তখন সিওলও যুদ্ধবিমান মোতায়েন করে। চীন পরে নিশ্চিত করে, রাশিয়ার সঙ্গে এ মহড়া তাদের বার্ষিক সহযোগিতা পরিকল্পনার অংশ। রাশিয়া জানায়, এটি একটি নিয়মিত মহড়া যা ৮ ঘণ্টা ধরে চলে। এ সময় বিদেশি যুদ্ধবিমানও তাদের অনুসরণ করে। সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য বলে মন্তব্য করেছেন ইসরায়েলি মন্ত্রী আমিচাই চিকলি। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে স্লোগান দেওয়া সিরীয় সেনাদের ভিডিও শেয়ার করে দেশটির সঙ্গে যুদ্ধের সম্ভাব্যতার কথা বলেন তিনি। গত সোমবার দামেস্কে দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদের পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজের এক পর্যায়ে সেনারা স্লোগান দেন, গাজা গাজা গাজা, আমাদের স্লোগান, রাত দিন বোমা ও ধ্বংস, আমরা তোমাদের দিকে আসছি হে শত্রু, আসছি আসছি, তুমি যদি আগুনের পাহাড় হও, আমি আমার রক্ত দিয়ে গোলাবারুদ বানাবো আর তোমার রক্ত দিয়ে নদী। কুচকাওয়াজে উপস্থিত ছিলেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারা এবং অন্যান্য জ্যেষ্ঠ সিরিয়ান কর্মকর্তারা। মঙ্গলবার ইসরায়েলের প্রবাস ও ইহুদি বিদ্বেষ মোকাবেলা বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি একটি ডানপন্থী এক্স অ্যাকাউন্টে পোস্ট করা সেই স্লোগানের ভিডিওটি শেয়ার করেন। চিকলি পোস্টটিকে উদ্ধৃত করে ক্যাপশনে লিখেছেন, যুদ্ধ অনিবার্য। গত বছরের ফেব্রুয়ারিতে হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডের যোদ্ধারাও এক মাসরিক কুচকাওয়াজে স্লোগানটি ব্যবহার করেছিল।
সিরিয়ান গণমাধ্যম এনাব বালাদির তথ্য অনুযায়ী স্লোগানের কিছু অংশ আলজেরিয়ার সেনাবাহিনীও তাদের কুচকাওয়াজ ও প্রশিক্ষণে ব্যবহার করে। বুধবার চিকলি এক্সে দীর্ঘ বার্তায় সিরিয়াকে জিহাদিতন্ত্রের অভিযোগে অভিহিত করেন। তিনি লিখেছেন, ইসরায়েলের উত্তর সীমান্তে এখন পূর্ণমাত্রার ইসলামী জিহাদি খেলাফত বসে আছে। এর ডালপালা গজালে ইসরায়েল হাত গুটিয়ে বসে থাকবে না। ৭ অক্টোবরের শিক্ষা প্রয়োগ করতে হবে। পশুটিকে এমন দানবে পরিণত হতে দিও না যাতে তাকে আর স্পর্শ করা না যায়। ইসরায়েলের আর্মি রেডিও নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃত করে জানায়, দেশটির সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ফুটেজটি নিয়ে বৈঠক করেছেন। প্রসঙ্গত, আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে ১৯৬৭ থেকে সিরিয়ার গোলান মালভূমি দখল করে রেখেছে ইসরায়েল। আসাদ সরকারের পতনের পর দক্ষিণ সিরিয়ায় তাদের দখলকৃত আরও সম্প্রসারিত করার চেষ্টায় রয়েছে দখলদার রাষ্ট্রটি।